আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে বিথিস বিউটিফুল ওয়ার্ল্ডে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ঈদের ছুটি কাটিয়ে অলরেডি আমরা বাসায় চলে আসছি। হ্যাঁ, অনেক হয়েছে। কোনগুলো দেবেন আমাকে? এটি সব দেবেন? দেন দেন, তাড়াতাড়ি দেন, সময় নেই কিন্তু। ভিডিও করে ওই যে আপনি দিতে থাকবেন, সেগুলো ভিডিও করে কি করবা? দিবে না উঠিয়া একটু বাপ দিয়া ফ্রিজে ধুইয়া দিবা, ধুয়ে একটু একটু করে খাইবা। নাইলে যদি এমনি ধুইয়া দাও জানি কালকে কি করবা? এটা আজকে তো আর কিছু করার টাইম থাকবে না, যেতে যেতে তো 10টা। এর আগের ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাটির নিচ থেকে আলু উঠায়। সবাই মিলে অনেক আলু উঠাইছে মাশাল্লাহ। তো শ্বশুর বাড়িতে বসে তো আমাদের আলু রান্না করে খাওয়ার সুযোগ হয়নি, সেজন্য আমার শাশুড়ি আমাদেরকে বাসায় নিয়ে খাওয়ার জন্য কিছু আলু দিয়ে দিয়েছে। কোথাও বেড়াতে আসার সময় তো খুব ভালোই লাগে, কিন্তু যাওয়ার সময় মনটা ভীষণই খারাপ লাগে। সবাইকে ছেড়ে যেতে হয়। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে সময় কাটিয়েছি। এখন সবাইকে রেখে যাওয়ার সময় কিন্তু খুব খারাপ লাগে। আর আমার রাইয়ান আর সানিমের বেশি খারাপ লেগেছে। ওরা দুজন খুব খেলাধুলা করেছে, রাইয়ান অনেক সময় কাটিয়েছে সানিমের সাথে। তো রাইয়ানের মনটাও ভীষণ খারাপ, সানিমকে রেখে যেতেই চাচ্ছিল না। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির স্টেশন। আমরা ঢাকার থেকে আসি, যেখান থেকেই আসি এই স্টেশনে নেমে তারপরে অটো করে আবার আমার শ্বশুরবাড়িতে যেতে হয়। তো আমরা অটোতে এসে এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই যে হানিফ গাড়ি দেখতেছেন, এটা সিলেট থেকে ঢাকা যাচ্ছে, আর ঢাকার থেকে যে গাড়ি আসবে সেটাতে আমরা উঠব। আসা যাওয়ার পথে আসলে সেই রকম ভিডিও আমার কখনো করা হয়নি, তো এবার একটু করার সুযোগ পেয়েছি, কারণ রাইয়ানের বাবার সাথে ছিল। আর অন্য সময় তো রাইয়ানের বাবার সাথে থাকে না, আমি আর রাইয়ানে যাতায়াত করি। তো রাইয়ান আমার কোলে থাকে, সেজন্য আমি তেমন কোনো ভিডিও করতে পারি না। আমাদের গাড়িতে ওঠার পরে এখানে 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। সিলেট থেকে ঢাকা আসা যাওয়ার পথে যদি বাসে আসা যাওয়া করি তাহলে এখানে সবসময় গাড়ি ব্রেক করে, মানে 20 মিনিট এখানে বিরতি দেয়। এখানে একটু খাওয়া দাওয়া করলে, কেউ যদি চান খাওয়া দাওয়া করতে পারেন, নাস্তা টাস্তা বা একটু ফ্রেশ হওয়ার জন্য। এইবার ইচ্ছে ছিল এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করব। এই হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাসায় যাব, তাহলে বাসায় গিয়ে আর আমাদের ঝামেলা থাকবে না রান্নাবাড়া করার। কিন্তু গাড়িতে ওঠার পরে খুব খারাপ লাগতেছিল, তাই খাওয়া দাওয়া করার কোনো মুড ছিল না। এই হোটেলে একবার খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম। তো খাবারের মান কেমন সেটা আমি বলতে পারবো না, কারণ তখন আমার আব্বা অনেক অসুস্থ ছিল, আব্বাকে দেখতে যাচ্ছিলাম। তো সেই টেনশনে কি খেয়েছি সেটা বলতে পারবো না। রায়ানের বাবা জোর করেই একটু খাইয়েছিল, তো সেটার স্বাদ কেমন ছিল সেটা আর আমার মনে নেই। তো এবার ইচ্ছে ছিল যে এখানে খাওয়া দাওয়া করব। আমাদের বাসায় আসতে আসতে রাত তখন 11টা বেজে গিয়েছিল। তো তখন তো আসলে কোনো ভিডিও করা সম্ভব ছিল না। এটা ছিল সকালের ভিডিও। সকালবেলা আমি ছাদে উঠেছি, ছাদের গাছগুলো দেখার জন্য কি অবস্থা, আর সাথে পানি নিয়ে আসছি, গাছে পানিও দিব। এসে দেখি গাছগুলো এলোমেলো হয়ে আছে, মানে এখানে একটা ওখানে একটা। হয়তো বাড়িওয়ালারা ছাদে কোনো কাজ করেছিল, তো সেজন্য এলোমেলো করে রেখে দিয়েছে। গাছের পাতাগুলো একদম মরে গিয়েছে, কিছু গাছ একদম নষ্ট হয়ে গিয়েছে। তো গাছগুলোতে পানি দিলাম আর গাছগুলো আবার একটু সাজিয়ে রাখলাম। এবার মনে হচ্ছে বানরও ঈদের ছুটিতে গিয়েছে, তো সেই জন্য বেগুনটা খাওয়ার আর সুযোগ পাইনি। তাই আমি বেগুনটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি, যেহেতু বানর আর খেতে পারলো না। তাই আমাদের ভাগ্যে আছে আমরা
এটা দিয়ে বেগুনি করে খাবো। একটা বেগুন তো আর কিছু করা যাবে না। ছাদের গাছগুলোতে পানি দিয়ে এখন আমি বারান্দায় চলে আসছি। বারান্দার গাছগুলোতে পানি দিচ্ছি। এক একটা গাছে অনেক পানি দেওয়া লাগতেছে, যত পানি দেয় একদম টেনে যায়, মাটি শুকিয়ে গিয়েছে। কারণ প্রচুর রোদ ছিল, অনেক গরমে সব মাটি শুকিয়ে গিয়েছে। তাও বারান্দায় মানে মরে যাওয়ার মতো তেমন গাছ ছিল না, তাই সবগুলো গাছই ভালো আছে। শুধু এই পুদিনা গাছগুলো মরে গিয়েছে। রাতে এসে আমি বেডরুমের বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এইটা রাতে আর চেঞ্জ করিনি। এখন সকালবেলা এই বিছানাটার চাদর চেঞ্জ করে নিচ্ছি। কোথাও যাওয়ার সময় কিন্তু আমি সমস্ত বিছানার চাদর চেঞ্জ করে ধুয়ে তারপরে নতুন বিছানার চাদর বিছিয়ে রেখে যাই। আবার সব ধোয়া মোছা করে সব গুছিয়ে রেখে যাই, কিন্তু আসার পরে আবার সেম কাজ করতে হয়। আমি কোথাও গেলে আসার পরে মনে হচ্ছে পুরো বাসা আমি পানি দিয়ে ধুয়ে ফেলি, যেখানে হাত দিয়ে মনে হয় যেন শুধু ধুলাবালু। তো রাতে কিছু কাজ করে তারপরে ঘুমিয়েছি, তারপরে সকাল থেকে আবার কাজে নেমে পড়েছি। তো কোনটা রেখে কোনটা করব আর কি, কাজের কোনো তালমাতা পাচ্ছিলাম না। তারপরও যেখান থেকে পারছি শুরু করছি, এরকম করে আর কি কাজগুলো করছি। কারণ অনেক দিনের রুটিন মানে এলোমেলো হয়ে যায়, কোথাও গেলে আসার পরে আর কি সব কিছু মনে হয় যেন এলোমেলো। রায়ানের কাছে আমি একটা চিপস খেতে চেয়েছি, তো চিপস সেটে তারপরে আমাকে খেতে দিচ্ছে। কতটা দুষ্টু আর কি। রাতে এসে আমি কিন্তু সমস্ত ঘর ঝাড়ু দিয়েছি, তারপরও দেখেন কত ধুলাবালু বের হচ্ছে। চেয়েছিলাম যে রাতে মুছে রাখবো, কিন্তু আর ভালো লাগছিল না। অন্য কাজগুলো করতে করতে 12টা বেজে গিয়েছে। তারপরে রায়ানের বাবার মোছামাছি করতে দেয়নি। এখন আমি রান্না করব, তো ফ্রিজ খুললাম আর শাশুড়ি মা ডিম দিয়ে দিয়েছে রায়ানকে খাওয়ানোর জন্য। ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এই বক্সে বড়ই দিয়ে দিয়েছে। বড়ই তো সিজন শেষ, আমাদের জন্য সিদ্ধ করে একটু ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটা দিয়ে দিল আচার বানানোর জন্য। তো সেটা আমি আবার ফ্রিজে ডিপে রেখে দিলাম, কারণ হয়তো 2-1 দিনে বানানোর সুযোগ হবে না, তাই ডিপেই রেখে দিয়েছি। ফ্রিজটার অবস্থাও খারাপ, সব কিছু এলোমেলো হয়ে আছে। এগুলো ধীরে ধীরে সব গুছিয়ে নিতে হবে। তো আমি আর রান্না করার জন্য ইলিশ মাছ বের করে নিয়েছি। শাশুড়ি মা তো মাটির আলু দিয়ে দিয়েছে, তো সেই আলু রান্না করব ইলিশ মাছ দিয়ে। রায়ানের বাবা তো সকালবেলায় অফিসে চলে গিয়েছে, তো কি রান্না করব সেটা নিয়ে আজকে আর কোনো টেনশন করতে হয়নি। এই যে আলু নিয়ে আসছে, এটাই এখন আমি রান্না করব। আলুটা রান্না করার আগে আমি একটু ভাপ দিয়ে নিব, একদম সিদ্ধ করব না, শুধু একটু মানে বলক আসলেই নামিয়ে ফেলবো। আমি আলু বা কচু এই ধরনের কিছু রান্না করার আগে আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তারপরে রান্না করি। আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছটা ভেজে নিয়েছি, তো ইলিশ মাছ ভাজা তেলটা কড়াই দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিয়েছি একটু আস্ত জিরা, সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের সাথে একটু আদা রসুন মিশিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বাসায় এসে দেখি যে ফ্রিজে আদা রসুন বাটা ছিল না, তো আদা রসুনের সাথে একটু পেঁয়াজও দিয়ে তারপরে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আলুটা রান্না করতে করতে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিও প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর চাইলে আমার পরবর্তী ভিডিওটি দেখে নিতে পারবেন। যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে কয়েকজন নতুন আপু এবং ভাই অ্যাড হয়েছেন। তারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। আবার অনেক পুরাতন আপুরা আছেন যারা এখনও আমার ভিডিও সব সময় দেখেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন। সেই আপুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন আমি সবার কমেন্ট আগামী ভিডিওতে ইনশাল্লাহ পরে শোনাবো। আলু রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আমার শাশুড়ি মাকে অনেক ধন্যবাদ আলু দিয়ে দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।